অবশ্যই বলেন। স্যার, আপনি তো একটি নতুন ফ্ল্যাট নিয়েছেন, তার ইন্টেরিয়র ডিজাইনের একটা প্ল্যান আমরা করে নিয়ে এসেছি আপনার অ্যাপ্রুভালের জন্য। কাইন্ডলি যদি একটু রিভিউ করতেন। আচ্ছা, বলেন আপনি কি প্ল্যানটা আপনার শেয়ার করেন। স্যার, এইটা আপনার এখানে আছে আপনার বেডরুম, পাশে এখানে আমরা এই কালার দিয়েছি। এখানে কি কালারটা ইউজ করতেছেন? আমরা হোয়াইট, সিলভার হোয়াইট একটা কালার কম্বিনেশন চাচ্ছি। সিলভার হোয়াইট? না না, সিলভার হোয়াইট না, এটা একটু একটু গোল্ডেন ফিলের। ওকে স্যার। আরে আমি তো তোর জন্য ম্যাচটা একদম ঠিক করে ফেলছি, বুঝছো? পরিবেশটা খুব ভালো, একা আরাম পাবি, খাওয়া দাওয়া সবকিছু নিয়ে কোনো চিন্তা করতে হবে না। সবচেয়ে বড় কথা হলো যে ওই জায়গায় পোলাপান্ডি ভালো, খুব ভালো ছেলে, শিক্ষিত পোলাপান তো, সব স্টুডেন্ট। আব্বা ভালো করছি না? আম্মা কেমন আছে? হ্যাঁ, কাল পরশু হ্যাঁ তোমার যে সকালে কইলাম যে বন্ধকের টাকাটা, বাড়ি বন্ধকের টাকাটা দিয়া দাও, আমরা তিনজনে বাড়ি চলে যাই। তুমি এখন ওরে মেসের কথা বলতেছ। আম্মা, আপনার ছেলেকে কেন পয়সা দিচ্ছেন মানুষে? তার কাছে টাকা আসলে তো দিবে, আর এটা নিয়ে সকাল বিকাল বলার তো কিছু নাই। হ্যাঁ, আমিও তো একই কথা কই। আরে সকালে এক কথা কইতেছি, বিকালে আরেক কথা, এটা কোনো কোনো কথা হইলো? আমার তো ওটা মাথায় আছে আব্বা, আমার এটা মাথায় আছে না। তোমরা আমার টাকাটা আসলেই তো আমি তো তোমাদেরকে দিয়ে দেবো। আমি তোমাদের ছেলে না? আমি দিব কাকে? কার পিছনে আমি টাকা খরচ করবো? এটা কোনো কথা হইলো? আমি তো বললাম না ওই দিন যে আমার 4টা মাস আমার অ্যাকাউন্টে একটা টাকা ঢুকে নেই। এগুলো কি আমি বারবার কি বলবো? আর একই জিনিস বলবো, এটা হয়? জি আব্বা। তোমার একটা কথা বলি, পরিষ্কারভাবে বলি। বলো আব্বা। দেখো, গত 3 মাস আমরা তোমার এখানে আসি। হ্যাঁ, আমাদের অসুবিধা হচ্ছে কি সুবিধা হচ্ছে সেটা বড় কথা না। কথাটা হলো যে বিষয়ে আমরা এখানে আসছি সেই বিষয়টা তোমাকে আমি কয়েকবার বলবার চেষ্টা করছি, কিন্তু তোমার সময় হয় না। আমি তোমার অফিসে পর্যন্ত যায় বলছি যে এই বিষয়টা জরুরি, এটা শোনো, টাকাটা দেওয়া প্রয়োজন। তুমি তোমার ব্যস্ততার কথা বলছো, আমি মাইনে নিছি। আমার ধারণা ছিল যে তুমি অবশ্যই এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করতেছো, কিন্তু তা তো করতেছো না। কি করতেছো তুমি? কি করতেছো? হ্যাঁ, তুমি তো দিনের পর দিন মিথ্যা কথা বলতেছো। আচ্ছা, ওরে এই খায়রুলরে মেসে পাঠায় লাভটা কি হবে? লাভ নাই তো। তোমার মা বারবার তোমারে বলবার চেষ্টা করতেছে যে টাকাটা শোধ করার ব্যবস্থা করো, তুমি করতেছো না। তুমি বারবার বলতেছো যে তোমার অ্যাকাউন্টে গত 4 মাস ধরে টাকা পয়সা ঢুকতেছে না। মিথ্যা বলার তো একটা সীমা থাকে। হ্যাঁ, তুমি গত মাসে তোমার স্ত্রীর নামে একটা ফ্ল্যাট কিনছো, সেই ফ্ল্যাটের দলিল খায়রুলকে দেখাইছে তোমার শালা। এখন তুমি বলতেছো গত 4 মাস তোমার হাতে কোনো টাকাই নাই, তুমি ফ্ল্যাট কিনতে পারো। আমাকে যেদিন এরা জানাইছে সেদিন আমি খায়রুলকে, তোমার মাকে বলছি যে কারো স্ত্রীর নামে সে সম্পত্তি করতেই পারে। তাই বুঝলা, একটা যেটা নিত্য প্রয়োজনীয়, অতি প্রয়োজনীয় বিষয়, যে বাবা মার থাকার জায়গা নাই, সেই জায়গাটা ফিরাইয়া দিয়া তারপরে তো এগুলা করতে হবে। তোমার মাথায় এগুলো কোনো কিছুই ঢুকতেছে না। আমার কাছে তো আশ্চর্য লাগতেছে যে তুমি আমার ছেলে, এই মা তোমাকে পেটে ধরছিল, তুমি কেমন ছেলে হইছ? আমার সমস্ত জীবনের আশা আকাঙ্ক্ষা সব তো তুমি শেষ করে দিছো। পিয়াই নিজের পুতের বিশ্বাস যাইতেছেন না, নিজের পুতের প্রতি বিশ্বাস না। বিয়ান সাহেব, আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি, আপনি এর মধ্যে ঢুকবেন না। আমি আপনার কাছে হাত জোর করছি। তুমি অনবরত
এত মিথ্যা কথা কোথায় শিখছো? এই শিক্ষা কোথায় পাইছো তুমি? হ্যাঁ, তোমার কি বাবা মায়ের প্রতি কোনো টান নাই? ওর কথা বাদ দিলাম, খায়রুলের কথা। আমরা তো তোমার নিজের জন্মদাতা। তোমার একটু লজ্জা করে না? আমার চোখের দিকে তাকায় মিথ্যা কথা বলতে তোমার কি একবারও জিহ্বাটা কাঁপে না? আব্বা, আমি আসলে তোমাদেরকে বুঝাতে পারতেছি না আব্বা, আমি যে কি প্রেশারে পড়ে কি মানে কি হচ্ছে বিষয়, আমি আব্বা, তুমি শান্ত ঠান্ডা, আমি সব কিছু খুলে বলবো, কোনো চিন্তা নাই আব্বা, আমি তো তোমাদের সন্তান। কাকে খুলে বলবা? কি খুলে বলবা তুমি? পরিস্থিতি ঠিক হোক, আমি সব কিছু খুলে বলবো আব্বা, তোমরা এগুলো নিয়ে কোনো টেনশন করবো না, আমি আছি তো। আমি যেহেতু এটা বলছি যে আমি এই বন্ধকের টাকাটা দিব, আমার তো সময় নাই বা 7 দিন সময়, 7 দিনের মধ্যে এটা দিতে হবে। আচ্ছা, কোনো অসুবিধা না আব্বা, আমি ওনার সাথে কথা বলবো। বলো, কথা বলো, ফোন করো, এখন ফোন করো তুমি। বলে তুমি মেম্বারকে বুঝাইতে পারলে বুঝাও, কবে টাকা দিতে পারবা বলো। বা এখন তো অনেক রাত হয়ে গেছে আব্বা, গ্রামের বাড়িতে তো সবাই এখন ঘুমায়, এই সময় তো একটা লোককে ফোন দিয়ে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। তুমি কোনো চিন্তা করো না, আমি কালকে সকালের ভিতরে কথা বলে আমি সব ফাইনাল করে ফেলবো আব্বা, তুমি কোনো চাপ নিও না আব্বা। বিয়াই আপনি চিন্তা করুন না যে জামাই বাবুজি তো কইতাছে কালকে সকালে ফোন করব, আপনি একটু শান্ত হয়ে বলছে বিয়াই বললাম শরীর খারাপ করবো, আপনি শান্ত হইন, ব্যাগটার সমস্যার সমাধান হয়ে যাবো দেখবাই। আপনার নিজের পুত না, নিজের পুত দিয়ে আপনার লোকে কখনো গাদ্দারি করব, বেইমানি করব। ঠিক আছে, যান আপনি বেঞ্চে যান। আপনার নিজের রক্ত বিয়ায়, নিজের রক্ত কোনো সময় গাদ্দারি করে না। আপনি বই শান্ত হয়ে বই, আপনার শরীরটা খারাপ। La 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 সহ্য la 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 Upgrade your life with Gigabyte. তোর মামা কই? বেরো, আমি বেরোবো না আপা, তোর বেরোতে বলতেছি। আমার ডর লাগে, আমি বেরোবো না। অনুরোধ করতো কার, বের হ। না আপা, আমি যে এখানে লুকিয়ে আছি, আম্মাকে বলেও বলবা না। বেরোতে বলো তোকে। বাইরে 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 বাইরে। আম্মা জিজ্ঞেস করো ও দলিল কোথায় পেয়েছে? তুই দলিল পাইছস কোনো? আম্মা ডয়ারে পাইছি। আমার ধরে তুই হাত দিছিস কেন? এই না বাপ, তুই কি তা সুর মানুষের পার্সোনাল ড্রয়ের গাটাগাটি করস? আম্মা আমি নবাব, আমি চুন না। তুই নবাব বলে সুরের লাইন গাটাগাটি করছস করে তুমি? পাইজা বাবা পায়ে ব্যথা পাইছিল না, আমি ব্যান্ডেজ আনতে গেছিলাম ডয়ারে, ব্যান্ডেজ আনতে গিয়ে দলিল। দলিল পাইছিস তো মাইকিং করতে হবে তো? আমি তো মাইকিং করি না, তুই কি করছিস? আমি কাইরুলের কানে কানে গিয়ে বলেছি। কাইরুলি তো সবচেয়ে বড় মাইক, এই তো মাইকিংটা করছে, বুঝে না? বলো দেখো বাপ, আমাকে মারবে না। মামা কি করবা? আদর করবো তোরে আমি? কি কাজুটা করলো দেখছো আম্মা সবার সামনে? আমাকে মারবে না নিপা, আমাকে বাঁচা আপা, আমাকে মার্ডার করে ফেলবে, আমাকে মার্ডার করে ফেলবে, আমাকে বাঁচা নিপা। সবার সামনে কি বেজ্জিতিটা হইলাম আম্মা? চুপ থাক বলদি, কি এর বেজ্জতি? জামাই তার রক্তের ইনকামে টেহায় ফ্ল্যাট কিনছে, এটার সাবাস, বাপের কাম করছে। হেরা যদি নিজের ফুতের ভালো চাইতো তাহলে তো হেরা আরো খুশি হইতো, হেরার তো গর্ব হইতো যে হেরার ফুতে বাড়ি কিনছে। কিচ্ছু হইতো না, ভালো কাম করছে।
কিন্তু তুমি তোমার এই বলত তাহলে কি মানুষ করতে পারবে না? চুপ থাক তুই। তুই কি তা সারা জীবন বলদি থাকবে? তোরে লই আমি কিতা করতাম রে ফুট? হ্যাঁ, বলুন না আম্মা। ডরাইছো? তুমি অনবরত এত মিথ্যা কথা কোথায় শিখছো? এই শিক্ষা কোথায় পাইছো তুমি? হ্যাঁ, তোমার কি বাবা মায়ের প্রতি কোনো টান নাই? ওর কথা বাদ দিলাম, খায়রুলের কথা। আমরা তো তোমার নিজের জন্মদাতা। নবাব, ধূমপান করতেছিলা? যে দুঃখটা আমি পেয়েছি, এখানে দাঁড়িয়ে পরপর 3টা ধূমপান করেছি। আমি আসলে নবাব অনেক দুঃখিত। কারণ এখন আর দুঃখিত হয়ে লাভটা কি? যে ঘটনা ঘটিত গিয়েছে তারা তো আমাকে বলদি ভাবলো। আমি বুঝতে পারছিলাম যে তোমার মন খারাপ হয়েছে, এর জন্য আমি তোমাকে সরি বলতে আসছি। এখন আর সরি বলার দরকার নাই, কারণ আমি তোমাকে বিশ্বাস করে একটা কথা বলেছি আর তুমি আমার বিশ্বাসটা ভেঙে দিলা। আচ্ছা ঠিক আছে, বলছো ভালো কথা, আসামির নামটা সহকারে কেন বলতে গেলা? তারা আমাকে যেই মৌখিক অত্যাচার করেছে, আমি যে কতটা দুঃখ পেয়েছি, আমার ভিতরটা পেটে যাচ্ছে, আমি তোমাকে বুঝাতে পারতেছি না। নবাব, আমি বুঝতে পারছি, আমারও না আর কোনো উপায় ছিল না, আমারও দেয়ালে পিঠ ঠেকে গেছিল। নবাব, তুমি যদি এখন আমার উপরে মন খারাপ করো, আমার অনেক মন খারাপ হবে। তুমি আমার মন থেকে ক্ষমা করে দাও। তো কি তা বলতেছো কাইরুল? আমি মন খারাপ করি নাই, সমস্যা নেই। আমি তো সেই বলদটাই ভাবলো তারা আমাকে। সমস্যা নেই, নবাব একদিন প্রমাণ করে দিবেন নবাব বলদ না। নবাব, পৃথিবীর কেউ বলদ না, প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে সুন্দর এবং বুদ্ধিমান। তুমি তোমার জায়গা থেকে বুদ্ধিমান এবং সুন্দর, আমিও আমার জায়গা থেকে বুদ্ধিমান এবং সুন্দর। তোমার কথাটা কাইরুল, আমার যে মনটা ভেঙে গিয়েছিল এটা আবার জোড়া লাগিয়ে দিয়েছে। আই লাইক ইউ কাইরুল। চলো ঘুমাইতে যাও। দেখতো আর না, আয়ো আয়ো আয়ো, আসো আসো, দিক দিয়ে আসো। দাদার ফাঁক দেবো। আসো দাদু ভাই, আসো, এই যে আমার কাছে। এ ডাকিওন, একটা বাদ দিয়াইতে এতক্ষণ লাগে? তুই সেরি খাইতি না? বসো বসো। রোহিত কুল, ওরে ডাকো। শহীদ, জি আম্মা। আম্মা আপনার ছেলের শরীরটা একটু খারাপ। ও মা, শরীর খারাপ মানে কি রোজা রাখতে পারবে না? কি হয়েছে কি? বসেন, আমি দিচ্ছি খাবার। ও আলাদা খাবে? বিয়াই, আপনার ফুতের তো পেট ভরা, এমন দেওয়া দিছুন, আগামী 7 দিন আমার মনে হয় না হে খাইতে পারবো কিচ্ছু। আমি খাইয়াম, প্লেট আনি। একসাথে বসলে তো পারতা। কি এমন হয়েছে? দূর, ভালো লাগতেছে না। কি দূর ভালো লাগতেছে না? এক বাসায় থাকবা, আলাদা আলাদা খাবা? ইয়ে করো, একটু পানি দাও। খাও। না, আম্মা বসো না তুমি, বসো বসো। ডাইলো ডাইলো, গলা তাকাইলো বা। আচ্ছা, আমি রাখতেছি। ইয়ে, তুমি খাবো না? আমি খাবো, তুমি শেষ করো। আরে আজান দিয়ে দিব তো। আমার খাইতে 5 মিনিট লাগে, শেষ করো তুমি। 5 মিনিট লাগে, বসো। রান্না ঠিক আছে? খেতে হবে তো নাকি? পিসি আমাকে বিনু বলেই ডাকে,
তিন ভাইয়ের মধ্যে আমি সব থেকে পছন্দের তার, কেন কে জানে। পিসিকে সকলেই বলে ও যে তোমার ভাইপো, কে বলবে, দেখে বলো এই যেন তোমারই ছেলে, একেবারে তোমার মুখখানা বসানো। হ্যাঁ, পিসি যাই বলেই ব্যাগ থেকে একটা হালকা পাঞ্জাবি আর পাজামা পরে দ্রুত চুলে চিরুনি বললাম, তারপর সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলাম। পিসিদের ডাইনিংটা অনেক বড়। আগে এখানে অনেক ডাইনিং টেবিল ছিল না, অনেক লোকজন আসলে আসন পেতে খাওয়ানো হতো। এখন অবশ্য টেবিল চলে এসেছে, তবে আসন পেতে পদ্মপাতায় ভাত খাওয়ার যে কী আনন্দ তা বোঝানো যাবে না। ঋষি অনেক আগেই চলে এসেছিল, এখন টেবিল বাজিয়ে গান ধরেছে, ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম, ওর গলার সুর খুব ভালো, খেলে গান শিখুনি তবে গায়কিটা ভালো। আমি টেবিলে বসতেই ঋষি গান থামালো, বলে বাবা আসছো, দাঁড়াও। মা বলছে তুমি আসবে শুনেই বাবার যে কী আনন্দ কি বলবো। খালি বলে আমার তো একখানা বেটা নয় দুইখানা, এবার দুইজনকেই সংসারী করে ছাড়বো, কি বলো মা? সে তো নিশ্চয়ই, বৌদি যখন নেই তখন বিনুর সব দায়িত্ব এখন আমাদের। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, সূর্য আর পলাশ তো বিয়ে করেছে বাবা, তাহলে তুই কেন করছিস না? তুই একেবারে হ্যাঁটা বল, তারপর দেখ এই 15টা দিনের মধ্যে তোর বিয়ে দিয়ে ছাড়ছি। পিসিমশাই এতক্ষণে অন্দরমহলেই চলে এসেছে, গায়ে সুতির একটা পাঞ্জাবি, কতদিন পর ওনাকে দেখলাম, শরীর অনেক ভেঙে দিয়েছে, চুল আর গোঁফ পুরোটো সাদা, এখন বোধহয় জ্যোতিষীতে বিশ্বাস হয়েছে, তাই ডান হাতে পাওয়ার পর 4টে পাথর দেওয়া আংটি। তাহলে বিনুবাবু, এতদিন সময় হলো বুড়িকে দেখবার। আমি বললাম না, আসলেই তা না। তরাত করে লাফিয়ে উঠে পিসেমশাই আর পিসিমণিকে একটা প্রণাম ঢুকলাম। এই ঘরে ঢুকে যা বেমালুম ভুলে গেছি, সন্ধে প্রায় লেগে গিয়েছে। পিসি গরম চা, মুড়ি, নিরামিষ চপ আর মিষ্টি বেড়ে দিল। খিদে পেয়েছিল খুব, আমি টপাটপ মুখ পুড়তে লাগলাম। আমি যে বিয়ে করবই না সেটা সকলেই জানে। সত্যি কথা বলতে আমি যে সিদ্ধান্ত একবার নিয়ে নেই সেটা আর পরিবর্তন করতে পারি না, আর সহজে সব কিছু ভুলতেও পারি না। আমার চুপ থাকা দেখে তাই সহজেই বোঝা গেল আমি এই কথাতে নারাজ। রুমির ঘরটা বন্ধ আছে, সুন্দর এমব্রয়ডারি করা সাদা পর্দাও ঝুলছে। অনেকক্ষণ তো হয়ে গেল, এতক্ষণ কোনো টিউশনিতে পড়া হয় বলে আমি তো জানি না, মেয়ে বলেই ভয়। আর গ্রামেগঞ্জেও এখন যেরকম শুরু হয়েছে তাতে চিন্তাটাই বেশি। ঋষি মায়ের সাথে রান্নাঘরে গল্প করছে, আর বাচ্চা ছেলের মতো ঘন ঘন জলের কল খুলছে বন্ধ করছে। ছেলে অনেক দিন পর বাড়ি ফিরলে অনেক কথা জমে থাকে। প্রায় 1 বছর পর বাড়ি ফিরল ছেলেটা, তারপর বিয়ের মধ্যে একটা সিরিয়াস ব্যাপার আলোচনা থাকতেই পারে। আমি মাকে তো কম জ্বালাতন করিনি। শরীর খারাপ হওয়ার পর থেকে মা আমাকে নিয়ে চিন্তায় থাকতেন, ক্রমাগত ডাক্তারদের পরামর্শ নিতেন, আর ঠাকুরের কাছে হতে দিয়ে পড়ে থাকা এই ছিল নিত্যদিনের কাজ। আর আমিও নিজেকে 4 দেওয়ালে বন্দি করে ফেলেছিলাম। সারাদিন ঘাড় গুজে পড়ে থাকতাম, যে পড়া ছাড়া কিছু চিনত না। সে হঠাৎ পড়ার কথা শুনতেই পারতো না, সারা শরীরে যন্ত্রণা ধরে যেত। এ কি, শুধুমাত্র পশ্চিম দিকে জানালাটা খোলা, দক্ষিণে দিকেরটা বন্ধ। অনেক টানাটানি করেও খুলতে পারলাম না। শুরু পাটা দিয়ে বন্ধ করে দিয়েছি, ভাবলাম ঋষির কথা বলে শেষ হলে বলবো এদিকটা খুলে দিতে। জানালা খোলা না থাকলে আমি একেবারেই থাকতে পারি না। শুধুমাত্র এই কারণেই আমার ঘরে ফোন পার্টস চুরি হয়ে গিয়েছে। আমি পুলিশে ইনফর্ম করিনি। যা মাইনে আমি পাই তাতে দান খয়রাত করলেও শেষ হবে না। পাশের ঘরে খুট করে একটা শব্দ, কেউ এলো বোধহয়। আমি লম্বালম্বি খাটে শুয়ে পড়লাম। পিসেমশাই গিয়েছে ক্লাবে গল্প করতে। সবাই গল্প করে, তারা বোধহয় বাড়িতে বসে থাকতে পারে না। ও মা, বিনুদা কখন এলে বলেই একটা লম্বা হালকা চেহারার মেয়ে পর্দা সরিয়ে ঘরে ঢুকলো। তুমি কেমন আছো রুমি বলতেই মেয়েটা সোজা খাটে বসে পড়ল। বলল, তুমি আমাকে চিনতে পেরেছ? আমি ভাবতেই পারছি না তোমার শরীর কেমন আছে। আসতে কোনো কষ্ট হয়নি তো? এক নাগারে কথা বলে একটু থামলো।
মেয়েরা পাশে থাকলে আমি চরম অস্বস্তির মধ্যে পড়ি। তারপর রুমি বেডে বসে আছে দেখে উঠে দাঁড়িয়ে পড়লাম আমি। ওদিকে রুমি বেশ জমিয়ে বসে ধুলে ধুলে পা নাড়াচ্ছে। বিষয়টাতে রুমি খুব বেশি মজা পেয়েছে। মুচকি হেসে আমাকে বলল, দাদা আমি তোমার একটি পুচকি বোন, আমি আসতেই তুমি উঠে দাঁড়িয়ে গেলে কেন? মা বলে তোমার মতো ব্রিলিয়েন্ট খেলে নাকি পুরো ওয়েস্ট বেঙ্গলে নেই। আমি তো ভেবেই রেখেছি আমার ম্যাথ, ফিজিক্স আর কেমিস্ট্রিটা তোমার কাছে দেখে নেব। আমি তখনও থতমত করছি। আমি তো দিন 15 জন্য এসেছি রুমি, তোমার পড়া যে শেষ হবে না। বললাম আমি। না না, তুমি একদম আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না। দিন 15টা কিন্তু কম নয়, তাতে আমার অনেকটা পড়া এগিয়ে তো যাবে। বেশ, আমি ফ্রেশ হয়ে আসি, পরে তোমার সাথে জমিয়ে গল্প করা যাবে বলেই উঠে পড়ল রুমি। এতক্ষণ লক্ষ্য করিনি, এবার দেখলাম আকাশি গোলাপি রঙের সুন্দর সালোয়ার কামিজ আর সাদা ওড়না, অনেক লম্বা কালো চুল আর মুখটাও খুব সুন্দর। আমি হঠাৎ প্রশ্ন করলাম, আচ্ছা এই জানালাটি খোলা যায় না? প্রশ্নটা আমার করা কি ঠিক হলো না হলে রুমি কেন হঠাৎ হকচকিয়ে গেল? রুমি কিন্তু স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ খোলা যাবে না কেন, তবে ওই নিচে যাদের বাড়ি তারা এত চিৎকার করে যে তোমার অসুবিধা হবে, তাই বাবা কাল বন্ধ করে দিয়েছে। আর ওই দিকে স্টেশনটা পড়েছে, তাই মাও বন্ধ করে দিতে বলেছে। অকারণে নানা লোকের চিৎকার চেঁচামেচি মিছে মাথা ঝিমঝিম করবে তোমার। তবে তুমি যদি বলো খুলে দেওয়া যায় তাই বলো, তা না হলে ঘরগুলো কেমন চাপা চাপা লাগে, দম বন্ধ হয়ে আসে। ঋষিকে বলো যেন খুলে দেয়। বললাম আমি। রুমি বলল, আচ্ছা বলবো। বলে রুমি পিছন ফিরতেই দেখলাম ওড়নার নিচের দিকটা ছিঁড়ে গিয়েছে। নিশ্চয়ই কোনো টান পেয়েছে ও। আমি কিন্তু বলেই ফেলেছিলাম, ওড়নাটা ছিঁড়ল কী করে রুমি? কোথাও কি টান পড়েছিল? বলতেই ও চকিতে সরে গেল। তারপর হাত দিয়ে ছেঁড়া অংশটা চেপে ধরে বের হয়ে গেল, যেন কোনো গোপন জিনিস আমি ধরে ফেলেছি। ও কিছু না বলতেই থতমত খেয়ে ও বের হতে চাইলে ঘর থেকে, সঙ্গে সঙ্গে পর্দাটাও ওর মনের মতোই ঝুলতে থাকলো ক্রমাগত। এতক্ষণে ভিজে জামাটা কোনো জড়ো করেই রাখা ছিল, নতুন, তাই পরিষ্কারের দরকার নেই, একটু পরেই হাওয়ায় শুকিয়ে যাবে ভেবে মেলতে গিয়ে দেখি জামাতে এখনও হালকা লাল হয়ে রক্তের দাগ আছে। ও নিজেই মনেই নিজে প্রশ্ন করলাম, আচ্ছা বাচ্চাটা কি এই গ্রামেই থাকে? খুবই গরিব মনে হয়। কোলে তুলে মনে হলো এত হালকা কেন? তাছাড়া কথাও বলতে পারে না সেভাবে, যেভাবে ইশারা করেছিল তাতে মনে হলো অনেক কিছু বলতে চাইলেও এখন বলতে পারে না। জামাটা কি পিসিকে বলবো পরিষ্কার করে দিতে? না থাক, ওটা নয়, ওদের স্মৃতি হয়েই থাক, মেরে না দিয়ে শুকিয়ে গেলে ব্যাগে ভরে রাখবো। এতক্ষণে মেঘ সরে গিয়েছে, জানালা দিয়ে এক চিলতে পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে, তারাতে ভর্তি এক নীল সমুদ্র। যেন আমি জানালার কাছে এগিয়ে এলাম, এখানেও স্পষ্ট দেখতে পাচ্ছি আকাশটা। আমি অনেক বিনীত রজনী আকাশ দেখেই কাটিয়ে দেই, কেন জানি না এই কাজটা করলেই আমি সব থেকে বেশি শান্তি পাই। চাঁদের ঠিক পাশে যে তারাটা আছে ওকেই আমি প্রথম বলে মনে করি। উফ, প্যাকুম কতদিন দেখি নেই তোমায়, কখন যে এই রকমভাবেই ঘুমিয়ে পড়ি তার ইয়ে তো নেই। ঋষি আসার আগে একটু ফাঁকা সময় আছে, এই নির্যাতনটাকে কাজে লাগাই। আমার প্রেয়সী আমার অপেক্ষায় একা আছে। জানলার কাছে আসতেই মুখে হালকা হালকা হাওয়া লাগছে। আমি আরও কাছে আসতে চেয়েই দু চোখ বন্ধ করলাম। একই রকমের অস্পষ্ট মুখখানির জায়গায় কেন বারবার বিকেলের দেখা বেদনাতুর চোখ দুটি বরাবর আমার চোখের সামনে ভেসে ওঠে। কেন তা হবার কথা নয়। আজ 13 বছর ধরে যাকে ভালোবাসি, মানে আমি যার প্রেমে বন্দি, আজ কেন হঠাৎ সেই জায়গা থেকে সরে আসছি বুঝতে পারলাম না। দাদা, আমি মুহূর্তেই চোখ খুললাম, দেখলাম ঋষি এক খোন্তা আর হাতুড়ি নিয়ে হাজির বলে বলল, কেন কোনো জানলা খুলতে হবে বলো তো? আমি চলে এসেছি একেবারে সব্যসাচী হয়ে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, এটা আচ্ছা তুই কি পারবি? কেন পারবো না, দেখোই না 2 মিনিটে খুলে দেব, আমার উপর তোমার ভরসা নেই? তারপর হাতের কবজিটা ঘুরিয়ে বলল, তুমি তো জানো না এর কত জোর, তবে হ্যাঁ মা বলেছিল
এদিকে যারা থাকে তারা খুব চেঁচামেচি করে। তোমার অসুবিধা হবে না, তুমি শহরের মানুষ, শহরে আদব কায়দা এখানকার নিত্য প্রয়োজনীয় জিনিসের সঙ্গে যা ঝগড়া হয় তাতে তোমার কিন্তু নাকে দড়ি দিয়ে ঘোরার মতোই অবস্থা হবে দাদা। আমি অন্যমনস্কভাবে বললাম, কারা থাকে ওই দিকে? একটা বুড়ো আর তার বৌমা আর নাতি। বুড়োটা আগে কিছুটা দূরে থাকতো, ছেলেটা নিয়ে মানে রতনদাকে নিয়ে থাকতো। তারপর রতনদা কোনো এক অনাথকে বিয়ে করতে বাবার সাথে গোলমাল বেঁধে গেল। আর মেয়েটার কি কপাল, একটা বাচ্চা জন্মাতে না জন্মাতে রতন কলেরায় মরল। এখন তো বুড়ো সারাদিন অশান্তি করে, জানো গায়ে পর্যন্ত হাত তোলে। তাছাড়া অল্প বয়সী মেয়ে ভয়ও তো আছে, তাই বাবা এই জমিটাতে ওদের থাকতে দিয়েছে। তবে মা বলছিল ওরা নিত্য অশান্তি করে। এখন দেখো, তুমি যদি বলো তবেই জানালা খুলব। আমি পুনরায় দীর্ঘশ্বাস ফেলে বললাম, খুলে ফেলে জানালাটা। ঋষি বলল, আমিও তো তোমার মতো শহরবাসী সব কিছু ঠিক করে জানি না, ওই শোনা কথা যা যতটুকু কানে আসে তোমাকে ততটুকুই বলছি আর কি। আমি পুনরায় দীর্ঘশ্বাস ফেলে বললাম, অসুবিধা নেই, খুলে ফেলো জানালা। 5 থেকে 7 মিনিট পরে অনেক কসরত করে আঙুলের ডগায় রক্ত বের করে তবে জানালাটা খুলল। আমি মাথাটা একটু নিচু করতে কিছু দেখতে পেলাম না বটে, তবে কর্কশ গলায় আওয়াজ এলো, যদি একটা এইটা কি রাধা হয়েছে, জানতে না পারলে রাধবি না। অপরদিকে কি আওয়াজ এলো বোঝা গেল না, তবে আবার পূর্ববর্তী গলা, আর কিছু নাই তো আমি কি করব? গতর খাটিয়ে কিছু কি আনতে পারো না তুমি? জানো তো বাড়িতে একটা বুড়ো মানুষ আছে।